সারা রাত কাজের চাপ নিয়ে আবরারের মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছে। গত রাতে ৩টা গুরুত্বপূর্ণ মিটিং ছিল এবং সকালে উঠে আবার একের পর এক ফোন কল, কাজের নির্দেশনা আর একাধিক সিইও র সঙ্গে কথা বলে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। সকাল ১১টা আর তার মন যেন একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, কোনো কিছুতেই মন বসছিল না। এর মধ্যে মাথায় একটা অস্থিরতা ছিল, যেন কিছু একটা খুব তাড়াতাড়ি করতে হবে, কিন্তু কিছুই সে ঠিকঠাক করতে পারছিল না। সে একবার বেঁচে যাওয়া সময়টা ভাবল, একটা শান্তিপূর্ণ মুহূর্ত কই পাব। একটু বিরক্ত হয়ে অফিসের কাজ শেষ করার পর আরিফকে সব বুঝিয়ে দেয়, তারপর মার্সিটি নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। গাড়ির সিটে বসে মাথায় হাত রেখে আবরার মনকে শান্ত করার চেষ্টা করছিল। সারা দিনের দৌড়ঝাঁপ আর চাপের মধ্যে তার একান্ত শান্তি চাইছিল, যা তাকে বাসায় গিয়ে পেতে হবে। গাড়ির হেডলাইটের আলো কেটে ঘরটিতে ঢুকতেই আবরারের চোখ পড়ে সোফায় পাশে থাকা দোলনাটিতে শুয়ে থাকা তার ছোট্ট সন্তানদের দিকে। তারা দুজন দোলনায় শুয়ে হাত পা ছড়িয়ে খেলছে। একেবারে নিষ্পাপ তাদের ছোট ছোট হাত পা ছোড়াছুড়ি করে আনন্দের সাথে খেলা করে যাচ্ছে। এ দৃশ্য দেখে আবরারের মনটা এক মুহূর্তে হালকা হয়ে গেল। তার অস্থির মনের মধ্যে যেন এক শীতল হাওয়া বয়ে গেল। এতক্ষণ যাবতীয় তিক্ততা, ক্লান্তি এক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। তার দাদি, মিসেস মোহনা, সোফায় বসেছিল এবং খুশি মনে তার সন্তানদের খেলা দেখছিল। আবরারের চোখে তার দাদির নরম, স্নেহপূর্ণ চেহারা পড়ল, আর তার মন আরও নরম হয়ে গেল। বাচ্চাদের কাছে যাওয়ার আগে আবরার ঠিক করল, আগে একবার শাওয়ার নিবে, একটু বিশ্রাম নেবে, তারপর বাচ্চাদের কাছে যাবে। আবরার ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, এক একটি ধাপ যেন তাকে আরও ক্লান্ত করে তুলছিল। অফিসের কাজ, মিটিং, ফোন কল, মিস্টার আনোয়ারের দেশে ফেরা, সবকিছু তার মাথার মধ্যে ঘুরছিল। বাড়ি পৌঁছানোর পরও তার মনের মধ্যে এক অস্থিরতা ছিল। শাওয়ার নেয়ার জন্য সে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করল, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ল ওয়াশরুমের দরজার দিকে, যা তখন খট করে খুলে গিয়েছিল। আতিয়া বের হয়ে আসছিল। সে সদ্য গোসল করেছে এবং তার মুখে এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছিল। গা ধোয়া, কাঁচা তাজা পানির স্নিগ্ধতা যেন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ছিল। আতিয়ার মাথায় কিছু ছিল না, আর তার চুল থেকে পানি ঝরোঝরো করে পড়ছিল। হালকা ফোঁটা ফোঁটা পানি তার গা, মুখ এবং গলা বেয়ে ঝরে পড়ছিল, এবং সেটা যেন এক নিখুঁত সুন্দর দৃশ্য তৈরি করছিল। এক ফোঁটা পানি আতিয়ার ঠোঁটের কোণে পড়তেই তার ঠোঁটের তিলটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সে এক অদ্ভুত স্নিগ্ধতায় স্নান করা ছিল, যেন পৃথিবী থেমে গেছে। তার সাদা, পাতলা থ্রি-পিসের রঙও যেন তার সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলছিল। উড়না দুটি দুই পাশে রাখা, যেন তার সহজাত সৌন্দর্য আরও গাঢ় হয়ে ওঠে। আবরারের মন ঘুরে গেল। তার মনের মধ্যে থাকা কিছুই সে মনে রাখতে পারছিল না। আতিয়ার এই মাদার করা লুক, শীতল শান্তি, সব মিলিয়ে আবরারের মনে এক অস্থির অনুভূতি তৈরি হল। তার মনের ভিতরটা যেন এক একটা আগুনে জ্বলছিল। তার খুব ইচ্ছে হচ্ছিল, এই মুহূর্তেই আতিয়াকে কাছে টেনে নিক, তার মাদার করা লুক খুন হক। কিন্তু সে নিজেকে কোনোরকম কন্ট্রোল করছিল, যেন কোনোভাবেই পরিস্থিতি বেশি অস্বস্তিকর হয়ে না যায়। আতিয়া এই পুরো দৃশ্য জানলেও যেন তার চোখের সামনে কিছুই দেখছে না। সে কিছুই অনুভব করছিল না, অথবা সে মন থেকে দেখছিল না। তার কাছে নিজের শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সে ঠিক যেমন আগের মতো, একটুও লক্ষ্য না করে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল এবং একটা তোয়ালে নিয়ে চুল মুছতে শুরু করল। আতিয়ার এই মনোভাব আবরারের মনে একটু ক্ষোভ আর রাগ সৃষ্টি করল, কিন্তু আবরার বুঝতে পারছিল, এই মুহূর্তে সে রেগে গেলেও তার ঝামেলা করতে ভালো লাগছিল না। আগে শাওয়ার নিবে, পরে দেখা যাবে। আবরার 10 মিনিট পরে শাওয়ার নিয়ে বেরিয়ে এল। তার শরীরটা একদম শীতল আর সতেজ মনে হচ্ছিল, তবে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা আর প্রশান্তি ছিল। খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই আতিয়া পিছে ফিরে তাকল। আবরার স্রেফ একটি টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসেছে ওয়াশরুম থেকে, তার গা থেকে পানি ঝরোঝরো করে পড়ছিল। আতিয়া এই দৃশ্য দেখে অবাক হয়ে চোখে হাত দিল, যেন সে কিছু অস্বস্তিকর দেখেছে। আবরারের ভ্রু কুঁচকে নিল আতিয়াকে চোখে হাত দিতে দেখে, এবং সে ধীরে ধীরে আতিয়ার দিকে এগিয়ে এসে বলল, এই মেয়ে, চোখে হাত দিয়েছ কেন? আতিয়া সোজা মুখ করে বলল, অসভ্য পুরুষ, জামা পরেন। তার গলায় কিছুটা ক্ষোভ ছিল, যেন আবরারের এই দৃষ্টির সাথে সে পুরোপুরি আরামদায়ক অবস্থায় নেই।
আবরার তখন তার দিকে তাকিয়ে কিছুটা থমকে গিয়ে বলল, তো আমি কি একেবারে পোশাক ছাড়া আছি নাকি? টাওয়াল তো জড়িয়ে আছি। আতিয়ার চোখ মুখ কুঁচকে গেল, তার মনে এক ধরনের অস্বস্তি ছিল। জামা পরেন, সে দ্রুত বলল, যেন আবরার তাকে কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে। আবরার ভ্রু যুগল করে বলল, পরছি, কিন্তু তুমি চোখে হাত দিয়েছ কেন? এমন ভাব করছ যেন কখনো দেখনি। তার মুখে একটু রসিকতা ছিল, যেন আবরার তার মেজাজে একটু খেলা করতে চাচ্ছিল। আতিয়া রেগে গিয়ে বলল, অসভ্য পুরুষ, কি সব বলছেন? যান আগে জামা পরে নিন। তবে তার গলার ভেতরে কিছুটা অস্বস্তি আর লাজুকতা ছিল, যেন সে নিজের ক্ষোভ আর লজ্জা মিলিয়ে একটি মিশ্র অনুভূতি ভোগ করছিল। আবরার দুষ্টু হেসে বলল, আরে হো, চোখ খোলো, আমি জামা পরেছি। আতিয়া আবরারের কথা শুনে চোখের থেকে হাত সরিয়ে আবরারের দিকে তাকাতেই দেখল সে এখনও টাওয়াল পরেই আছে। আতিয়া এইবার পিছু ঘুরে চলে যেতে নিলেই আবরার হুট করে আতিয়ার হাত চেপে ধরে। আকস্মিক এমন হওয়ায় আতিয়া হতভম্ব হয়ে গেল। আবরার আতিয়াকে নিয়ে দেওয়ালে চেপে ধরল। এত জোরেই চেপে ধরেছে যে আতিয়া হাত নাড়াতেই পারছে না। আবরার আতিয়ার দিকে একটু ঝুঁকে হিসিয়ে বলল, লজ্জা পাচ্ছেন ম্যাডাম? লজ্জার কি আছে? যা দেখার আগেই তো দেখে ফেলেছেন, সমস্যা নেই, আবারও দেখাচ্ছি এখন, তাহলে লজ্জার একদম লোডশেডিং হয়ে যাবে। আবরারের এমন লজ্জাজনক কথা শুনে আতিয়ার কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে চোখ বন্ধ করে বলল, চুপ করুন অসভ্য পুরুষ, মুখে লাগাম টানেন। আবরার এইবার আতিয়াকে বলল, আরে চোখ বন্ধ করছো কেন? এইদিকে তাকাও, তাহলে দেখবে লজ্জা একদম কেটে গেছে। বলে এক হাত টাওয়ালে দিতেই আতিয়ার অন্য হাত হালকা করে ধরতেই আতিয়া সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আতিয়াকে এইভাবে দৌড়াতে দেখে আবরার হো হো করে হেসে দিল। তারপর কাভার্ড থেকে নিজের পোশাক বাহির করে পরে নিল। চুল সেট আপ করে নিচে যাওয়ার উদ্দেশ্য রওনা হল। আবরার ফোন স্ক্রুল করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ড্রয়িং রুমের সোফায় মিসেস মোহনা বসে আছে, আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে দোলনায়। আতিয়া রান্নাঘরে গিয়েছে। আবরার ফোন স্ক্রুল করতে করতে নিচে নেমে আসল। ড্রয়িং রুমে যেতেই হুট করে সদর দরজার বাইরে মেন গেট দিয়ে একটি গাড়ির হর্ন বাজিয়ে ভিতরে প্রবেশ করল। আবরার ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকাল। গাড়িটি থেকে এক মহিলা ও তার স্বামী হাতে দুটি ব্যাগ নিয়ে নামল। এর কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে একজন তরুণী নামল, হাতে ছিল সোনালি চিরকালীন স্মাইলে। আবরার চোখ কুঁচকে তাকাল। এক মুহূর্তে সেই তরুণী যেন যেন ভীষণ পরিচিত মনে হল। কিন্তু কেন? সে তো নিশ্চয়ই কখনো দেখেনি। তরুণীটির মুখের হাসিটা একেবারে অন্যরকম, এক ধরনের নৃশংস উল্লাস তার মাঝে লুকানো। তার পোশাকটা বেশ স্টাইলিশ, স্যুট আর স্কার্ফের মধ্যে সে যেন একটি শক্তিশালী ব্যক্তিত্বের প্রকাশ করছিল। তরুণীটি সাবলীলভাবে এগিয়ে এসে অল্প কিছু সময়ের মধ্যে আবরারকে জড়িয়ে ধরল, তারপর বলল, আসসালামু আলাইকুম আবরার, আমাকে হয়তো চিনতে পারনি, আমি তোমার খালাতো বোন সোহিনী। আবরার প্রথমে আশ্চর্য হয়ে গেল, হুট করে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরল। এটা মাথায় গেঁথে যেতেই তার মাথা রাগ 100তে 100 হয়ে গেল। সে সোহিনীকে ধাক্কা মেরে নিজ থেকে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে সোহিনী একটু দূরে সরে গেল। তবুও সে কিছু বলল না, বরং মুচকি হাসল। তারপর আবরার নিজের শাহাদাত আঙ্গুল সোহিনীর দিকে তাক করে বলল, খালাতো বোন ভালো, বাট আমাকে জড়িয়ে ধরার সাহস তোমাকে কে দিয়েছে? আমার থেকে দূরে থাকবে, তাতে তোমার ভালো হবে। মাইন্ডেড। আবরারের হুমকি স্বরূপ কথা শুনে সোহিনী হাসল। সে বলল, আবরার এটা কোন ব্যাপার? আমেরিকাতে তো সবাই এইভাবে স্বাগত জানাই। আবরার ঠান্ডা স্বরে হুমকির মতো বলল, এটা তোমার আমেরিকা না, এটা বাংলাদেশ। এসেছ, থাকো কয়দিন, থেকে আবার যেইখান থেকে এসেছ সেখানে চলে যাও, বাট এইভাবে জড়িয়ে ধরার দুঃসাহস যেন আর না হই। সোহিনী বলল, দেশে এসেছি কেন জিজ্ঞাসা করলে না তো আবরার? আবরার, প্রথমত আমি তোমার বড় ভাইয়া বলে ডাকবে। আর কেন আসছোটা আমার জানার বিষয় না, আর না দেখার আগেই বলেছি এসেছ, থাকো, থেকে চলে যাও। আবরারের কথা শুনে সোহিনী রহস্যময়ী কণ্ঠে বলল, যাব তো চলে, কিন্তু একা না, সাথে আরও একজনকে নিয়ে যাব। আবরার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের গভীরতা আরও গাঢ় হল, গলায় নিষ্পৃহ কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো স্বর। নিয়ে যা, যদি পারিস। সোহিনী এবার কপালে ভাঁজ ফেলে তাকালো আবরারের দিকে, গলার স্বর যেন কৌতূহলে মাখা। মানে? আবরার ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলল, দ্বিতীয়বার প্রশ্ন করার অধিকার আমি তোকে দেইনি। সোহিনী এবার সত্যিই থমকে গেল।
আবরার যেন ধাপে ধাপে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এর মধ্যেই সদর দরজা দিয়ে প্রবেশ করল মিসেস জোনাকি ও মিস্টার তানজির, সোহিনীর বাবা মা। মিসেস জোনাকি আবরারকে দেখে এক ঝলক আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। মুখে উষ্ণ হাসি ফুটিয়ে এগিয়ে এলেন তার দিকে। আবরার আব্বু, কেমন আছিস বাবা? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। আবরার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো, যেন এই কথাগুলো শোনার ধৈর্য তার নেই। চোখের দৃষ্টি আরও শীতল হয়ে গেল, ঠোঁট শক্তভাবে চেপে বলল, তো কি আজীবন ছোট থাকব নাকি? এখন তো বাচ্চা কাচ্চা মানুষ করব, সেখানে আপনি আমাকে ছোট বলছেন? মিসেস জোনাকি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার মুখের হাসি মিলিয়ে গেল, মুখে অস্ফুট শব্দ বের হল, না মানে, ওই আর কি। কিন্তু আবরার আর কোনো কথা বলল না। ঠান্ডা দৃষ্টিতে একবার তাকিয়ে নিয়ে নির্লিপ্তভাবে ড্রয়িং রুমের দিকে পা বাড়াল। তার গাম্ভীর্যপূর্ণ চলাফেরা দেখে সোহিনী, মিসেস জোনাকি এবং মিস্টার তানজির হতবিহ্বল হয়ে গেলেন। তারা জানতেন, আবরার চুপচাপ স্বভাবের, অপ্রয়োজনে কারো সঙ্গে কথা বলে না। কিন্তু এতটা গম্ভীর, এতটা কঠোর সে হয়ে গেছে, এটা তারা ভাবতেও পারে। আবরার ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের কোণের দিকে, যেখানে একটা ছোট্ট দোলনা রাখা আছে। দোলনার নরম কুশনের ওপর শুয়ে আছে তার দুই টুকরো প্রাণ, আনিয়া আর আরিয়ান। মাত্র 4 মাস বয়স তাদের, এত ছোট যে পৃথিবীর রঙিন রূপ তারা এখনও পুরোপুরি চিনতে শিখেনি। তবুও তারা জানে, এই পরিচিত মুখটা, যে তাদের বুকের কাছে তুলে নেয়, ভালোবাসায় ভরিয়ে দেয়, সে তাদের বাবা। আবরার ধীরে ধীরে দোলনার সামনে হাঁটু গেড়ে বসল। 2 হাতে দোলনা একটু নেড়ে দিল, হালকা দুলতে লাগল সেটি। ছোট্ট আনিয়া নরম ঠোঁট উল্টে কিছু একটা বলতে চাইল, যেন ক্ষীণ একটা শব্দ বেরিয়ে এলো তার গলা থেকে। পাশেই শুয়ে থাকা আরিয়ান ছোট্ট হাত পা ছুঁড়ে বাবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। আবরার ওদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তার গাম্ভীর্যপূর্ণ মুখটা একটু নরম হয়ে এলো, চোখে এক অনির্বচনীয় ভালোবাসার আভা। সে আলতো হাতে আনিয়ার ছোট্ট হাতের আঙুল নিজের বড় হাতের ভেতর নিয়ে বলল, বাবার রাজকন্যা কি করছে? আনিয়া বাবার আঙুল আঁকড়ে ধরল, যেন তার সব নিরাপত্তার জায়গা এটাই। আরিয়ানও হাত পা ছুঁড়ে বাবার মনোযোগ চাইল। আবরার হাসল, তারপর ওদের দুজনের কপালে একসঙ্গে চুমু দিল। ঠিক তখনই পেছনে থেকে ভেসে এলো অবাক হয়ে ওঠা এক গলায় চাপা শব্দ। সোহিনী, তার মা মিসেস জোনাকি আর বাবা মিস্টার তানজির চুপচাপ দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। তারা ভাবতেই পারেনি আবরার, যে এত কঠোর, এত গম্ভীর, সে এভাবে কোমলভাবে বাচ্চাদের যত্ন নিচ্ছে। তারা জানত, আবরার শক্ত, নির্দয়, এমনকি তার মুখে হাসিও খুব কম দেখা যায়। কিন্তু এই দৃশ্য, সোহিনীর মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক ফোঁটা কটুকুটে হাসি ছিল, যেটা ইতিমধ্যে মিলিয়ে গেছে, কিন্তু চোখ দুটোতে ঈর্ষা আর হতাশার মিশ্রণ। সে কি ভেবেছিল? মিসেস জোনাকি ফিসফিস করে বললেন, আবরার এতটা বদলে গেছে? আবরার এবার পেছনে ফিরে তাকাল। তার চোখের দৃষ্টি মুহূর্তেই আবার কঠোর হয়ে উঠল, গলার স্বর আবার সেই আগের মতোই বরফ শীতল। তোমাদের কিছু বলার আছে? সোহিনী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, এই বাচ্চা দুটো কার আবরার, আর তুমি এইভাবে ওদের আদর যত্ন করছ? আবরারের ঠোঁটের কোণে এক ঝলক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারপর ঠান্ডা গলায় বলল, তুই আমাকে চেনার চেষ্টা করিস না, সোহিনী। কারণ আমি যা, সেটা বোঝার ক্ষমতা তোর নেই। তারপর সে আবার ফিরে গেল দোলনার কাছে, যেখানে তার 2 সন্তানের ছোট ছোট হাত বাবার শক্ত আঙুল আঁকড়ে ধরে আছে। এই পৃথিবীর সব শত্রুদের বিরুদ্ধে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ, এদের কেউ স্পর্শ করতে পারবে না, কখনোই না। রান্নাঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন মিসেস মোহনা আর আতিয়া। আতিয়ার হাতে তখনও রান্নার হালকা গন্ধ লেগে আছে, আর মিসেস মোহনার মুখে স্বাভাবিক প্রশান্তির ছাপ। তারা দুজন একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করতেই খেয়াল করলেন, সবাই আবরারের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছে। আবরার তখনও আনিয়া আর আরিয়ানের দোলনার পাশে দাঁড়িয়ে, তবে এক মুহূর্ত পরই যেন নিজের মধ্যে ফিরে এল। কোনো কিছু না বলেই সিঁড়ির দিকে পা বাড়াল। আবরার সোজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তার ঘুমানো দরকার। শরীর আর মন, দুটোই যেন ক্লান্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে কারো সঙ্গে কথা বলার ইচ্ছা তার নেই। দরজাটা আস্তে করে লাগিয়ে দিল, যেন বাইরের কোনো শব্দ তাকে বিরক্ত করতে না পারে। নিচে, আতিয়া ধীর পায়ে এসে বাচ্চাদের দোলনার পাশের সোফায় বসল। তার চোখ জোড়া মমতায় ভরে উঠল। 4 মাস বয়সী তার ছোট্ট দুটি সোনামনি গভীর ঘুমে আচ্ছন্ন,
নরম নরম নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। আতিয়া হাত বাড়িয়ে আনিয়ার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল, যেন ছোট্ট রাজকন্যাকে স্বপ্নের জগতে আরও নিরাপদ রাখতে চায়। এদিকে মিসেস মোহনা এবার চোখ ঘুরিয়ে দেখলেন সোহিনী আর তার বাবা মাকে। সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। এক ঝলক হাসি এনে এগিয়ে এলেন। আরে জোনাকি আম্মু, কেমন আছিস? তার কণ্ঠে আন্তরিক উষ্ণতা, যেন বহুদিন পর প্রিয়জনকে দেখে আনন্দে মন ভরে গেছে। মিসেস জোনাকিও হাসিমুখে জবাব দিলেন, আমি ভালো আছি খালা, তুমি কেমন আছো? মিস্টার তানজিরও এগিয়ে এসে বললেন, খালা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেক বছর পর দেখা হলো, তাই না? হ্যাঁ, সত্যিই অনেক বছর হয়ে গেল, মিসেস মোহনা স্মিত হেসে বললেন। এরপর তার দৃষ্টি পড়ল সোহিনীর দিকে। এক ঝলক দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন। তার নরম, কাপা কাপা হাত বাড়িয়ে সোহিনীর থুতনিতে আলতো করে স্পর্শ করলেন। আমার সোহিনী দাদুভাই যে অনেক বড় হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। একদম পরীর মতো। নিজের প্রশংসা শুনে সোহিনী মুচকি হেসে ফেলল। তার চোখে এক ধরনের আত্মতৃপ্তির ঝলক দেখা দিল। এরপর একটু খুনসুটি করেই বলল, বিয়ে করতে হবে তো। যদি মাশাআল্লাহ না হয়, তাহলে কি পাত্তা দেবে সে আমাকে? মিসেস মোহনা হেসে ফেললেন। তার চোখে কৌতূহল খেলে গেল। আরে, তাই নাকি? তো বল দেখি, কে আমার সেই নাত জামাই? সোহিনী একটু রহস্যময়ভাবে হাসল। তারপর এক চোখ টিপে বলল, আছে একজন, যে খুব কাছের আপনজন। মিসেস মোহনা ভ্রু কুঁচকে তাকালেন, যেন ভাবছেন, কে হতে পারে? তাই নাকি? কে সে, বল না। সোহিনী মুখে কিছু না বলে হাসল, আর এই রহস্যটা যেন আরও ঘনীভূত হল। এদিকে মিসেস মোহনা এবার মিসেস জোনাকি আর মিস্টার তানজিরের দিকে ফিরে বললেন, তোরা থাকবি তো এখানে? মিসেস জোনাকি একটু হেসে মাথা কাত করে বললেন, হা খালা, আমরা থাকব। মেন কথা সোহিনীর বিয়ে দেব এইবার, তাই তো আশা। উদ্ধৃতি চিহ্ন। মিসেস মোহনার চোখ এক মুহূর্তের জন্য বিস্ময় বড় হয়ে গেল। তারপর হাসিমুখে বললেন, আহা, তা বেশ তো, এখন যা, আগে ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করো, তারপর ধীরে সুস্থে কথা বলবো। মিসেস জোনাকি আর মিস্টার তানজির মাথা নাড়িয়ে রাজি হলেন। তারা নিচের গেস্ট রুমের দিকে চলে গেলেন। সত্যিই তাদের এখন একটু বিশ্রাম দরকার। সোহিনী কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে যেন একটু অন্যরকম ঝিলিক। বিয়ের কথাটা উঠতেই তার মনে আবার সেই আপনজনের কথা ঘুরে ফিরে আসছে। কিন্তু সে চুপ করে থাকল, কারণ এই যুদ্ধটা তাকে একাই চালিয়ে যেতে হবে। আতিয়া তখনও সোফায় বসে আছে, আনিয়া আর আরিয়ানের দোলনাগুলো আস্তে আস্তে দুলছে, আর তার মন পড়ে আছে সন্তানদের দিকে। কিন্তু চারপাশের পরিবেশ যে খানিকটা অস্বাভাবিক হয়ে উঠেছে, সেটা বুঝতে তার দেরি হল না। সে গোল গোল চোখে একবার মিসেস মোহনার দিকে তাকাল, একবার সোহিনীর দিকে। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এরা কারা? হঠাৎ এলো কেন? এতদিন তো কখনো এদের সম্পর্কে শোনেনি। অথচ এখন মনে হচ্ছে, এদের সবার সঙ্গেই আবরারের পুরনো কোনো সম্পর্ক আছে। অন্যদিকে সোহিনী এক ঝলক আতিয়ার দিকে তাকিয়েছিল। তবে চোখে একরাশ তাচ্ছিল্যের ছাপ ফুটে উঠল। প্রথমে ওর মনে হয়েছিল কিছু একটা বলবে, অথবা জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণেই ইচ্ছাটা হারিয়ে গেল। এখন তার এসবের কোনো প্রয়োজন নেই। তবে আতিয়াকে দেখেই তার মেজাজ বিগড়ে গেল। বিশেষ করে আতিয়ার পরনের পোশাক দেখে তার ভীষণ অস্বস্তি লাগতে শুরু করল। গা গুলিয়ে উঠল যেন। চোখ সরিয়ে নিল সাথে সাথেই, যেন আর এক মুহূর্ত এই দৃশ্য সহ্য করতে পারছে না। মনে মনে বিরক্ত হয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় ওর ব্যাপারে ভাবব। এই মেয়ে আসলে কি ভেবে বসে আছে নিজেকে? একটা কাজের মেয়ে হয়ে কি দারুণভাবেই না সোফায় বসে আছে। এত বড় সাহস! নিজের ক্ষোভ চেপে রেখে সোহিনী মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, দাদি, আমি একটু রেস্ট নেব। এত জার্নি করে আসছি, একটু বিশ্রাম দরকার। মিসেস মোহনা স্নেহভরা কণ্ঠে বললেন, হ্যাঁ দাদু ভাই, যাও। উপরের গেস্ট রুমটা তোমার। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও, তারপর দেখা হবে। সোহিনী মাথা নাড়িয়ে ওপরে ওঠার জন্য পা বাড়াল। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতে লাগল সে। প্রতিটি ধাপে যেন তার রাগ এক ধাপ করে বাড়তে লাগল। গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করল সে। গভীর শ্বাস নিয়ে একটু আয়নার সামনে দাঁড়াল। নিজেকে দেখল, নিজেকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু মনের ভেতরে যেন আগুন জ্বলছে। এভাবে তো আর চলতে দেওয়া যাবে না। আমি কিছুতেই মেনে নেব না।
আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়ব। বাইরে তখন নীরবতা। এক দেয়ালের ওপারেই আবরারের রুম। সোহিনী জানে সে এখন বিশ্রাম নিচ্ছে, কিন্তু খুব শিগগিরই তাকে এই বিশ্রাম থেকে জাগাতে হবে। একটা বড় ঝড় আসছে, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে থাকবে সে নিজেই। সোহিনী ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন নিজের মধ্যেই সে এক গভীর ষড়যন্ত্র আঁটছে। তুমি ভেবেছ তুমি সুখে থাকবে, থাকবে সেটা আমার সাথে, তাই তো? যদি আমার না হন তাহলে কি আমিও এত সহজেই কি তোমাকে ছেড়ে দেব? সে নিজের চুল সোজা করে আয়নার দিকে তাকাল। চোখের ভাষা বদলে গেছে, আগের মায়াবী দৃষ্টি আর নেই, বরং সেখানে এক ধরনের আগুন জ্বলছে। তারপর হঠাৎই ফোনটা হাতে তুলে নিল। দ্রুত স্ক্রিনে কারো নাম টাইপ করল, তারপর মেসেজ পাঠিয়ে দিল, আমার সাহায্য দরকার, আপনার কাছে কি সময় আছে? প্রতিউত্তর আসতে দেরি হল না। স্ক্রিনে ভেসে উঠল মাত্র দুটি শব্দ, সর্বদা প্রস্তুত। সোহিনী ফোনটা বন্ধ করে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর একবার দরজার দিকে তাকিয়ে রুমের জানালার পর্দা সরিয়ে দিল। বাইরে তখন প্রখর দুপুর। সূর্যের তীব্র আলো চারপাশকে ঝলসে দিচ্ছে, যেন আকাশের উজ্জ্বল আভা তার মনের অস্থিরতার সঙ্গেই মিশে গেছে। ঝড় আসবে খুব শিগগিরই, আর সেটার জন্য আমি পুরোপুরি তৈরি। সবার চলে যাওয়ার পর আতিয়া চুপচাপ বসে রইল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আনিয়া আর আরিয়ান দোলনায় মিষ্টি ঘুমে বিভোর। তাদের ছোট ছোট নরম হাত দুটো বুকের কাছে এনে রেখেছে, মুখে এক প্রশান্তির ছাপ। তাদের দিকে তাকিয়ে আতিয়ার ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটে উঠল, কিন্তু মনের মধ্যে কৌতূহল যেন তাকে ছাড়ছে না। সোহিনী, জোনাকি, তানজির, এরা আসলে কারা? কেন আগে কখনো দেখেনি? কেমন করে এতদিন তারা দূরে ছিল? মনের অস্থিরতা আর কৌতূহল নিয়ে সে মিসেস মোহনাকে জিজ্ঞাসা করল, দাদিজান, এরা কারা? আগে তো কখনো দেখিনি। মিসেস মোহনা তার পাশে এসে স্নেহমাখা হাত আতিয়ার মাথায় বুলিয়ে দিলেন। তার চোখে যেন এক গভীর স্মৃতির ছায়া ফুটে উঠল। দাদুমনি, ওই যে জোনাকি, ও হলো তোর শাশুড়ি, মানে আবরারের আম্মুর চাচাতো বোন। আর সোহিনী হল জোনাকির মেয়ে। এক হিসাবে ওরা আবরারের খালা হয়, যদিও চাচাতো বোন। আর সোহিনী হল আবরারের খালাতো বোন, বুঝেছিস? আতিয়া অবাক হয়ে শুনল। একটা মুহূর্তের জন্য সবকিছু বিশ্লেষণ করতে চেষ্টা করল। তারপর ধীরে ধীরে মাথা নাড়াল, যেন বুঝতে পেরেছে। কিন্তু মনে আরও একটা প্রশ্ন জেগে উঠল, যা না করলেই নয়। এরা এতদিন কোথায় ছিল? মিসেস মোহনা একটু নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন আমেরিকায় ছিল। ওদের বাবার ব্যবসা ওখানেই ছিল, তাই এত বছর দেশে আসা হয়নি। আতিয়া সংক্ষিপ্তভাবে বলল, ও আচ্ছা। কিন্তু তার মনের মধ্যে যেন আরও কিছু প্রশ্ন আটকে রইল। মিসেস মোহনা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ক্লান্তির ছাপ থাকলেও কণ্ঠে মমতা ঝরে পড়ল। দাদুমনি, তুই বসো, অরু আর অনির কাছে। আমি কিচেনে যাই, ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আতিয়া মাথা নাড়ল, আচ্ছা দাদিজান, যাও। মিসেস মোহনা রান্নাঘরের দিকে পা বাড়ালেন, আর আতিয়া চুপচাপ বসে রইল। ঘরে শুধু দোলনার মৃদু দুলুনির শব্দ। আনিয়া আর আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আতিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার এখন কিছু করার নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। কিন্তু মনের মধ্যে একটা অজানা শঙ্কা যেন ক্রমশ ঘনিয়ে আসছে। সন্ধ্যার নরম বাতাস জানালার পর্দা আলতো দুলিয়ে দিচ্ছে। ঘরের ভেতরে এক মিষ্টি পরিবেশ। রাকিব আর ফারিহা তাদের ছোট্ট রাজপুত্রকে নিয়ে দুষ্টামিতে মেতে উঠেছে। 10 দিনের ফুটফুটে শিশুটি, যার নাম আরিহান, এখনও ঠিকমতো চোখ খুলে তাকাতে পারে না, কিন্তু তার নরম হাতে যখনই বাবার আঙুল ধরে, রাকিবের মুখে এক অদ্ভুত আনন্দ খেলে যায়। ফারিহা বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার কোলেই ছোট্ট আরিহান। রাকিব পাশে বসে বারবার ছেলেকে আদর করছে, আবার মাঝে মধ্যে ফারিহাকে বিরক্ত করছে। আচ্ছা মা, আমাকে আর ভালোবাসো না? এখন শুধু ছেলেকে নিয়েই ব্যস্ত? রাকিব কপট অভিমান দেখিয়ে বলল। ফারিহা হাসল, আহা, এটা কেমন কথা? আমি তো তোমাকেও ভালোবাসি, তবে এখন আমার একটু বেশি সময় এই ছোট্ট বাবুটাকে দিতেই হবে, তাই না? রাকিব মুখ গোমরা করে বলল, মানে এখন আমি দ্বিতীয় পজিশনে? ফারিহা মুচকি হেসে বলল, না, তুমি তো এখন বড় ছেলে, তাই তোমার আর এত বেশি যত্নের দরকার নেই। রাকিব এবার আরিহানের ছোট্ট হাত ধরে বলল, দেখো বাবা, মা শুধু তোমাকেই ভালোবাসে, আমাকে একদম ভুলে গেছে। আরিহান হঠাৎ ছোট্ট একটা হাত নাড়িয়ে রাকিবের গাল ছুঁয়ে দিল।
যেন বাবার কথার জবাব দিল। ফারিহা হেসে বলল, দেখেছ, বাবু বলছে, বাবা তুমি ভুল বলছ। রাকিব চোখ বড় বড় করে বলল, বাহ, এইটুকু ছেলে এখনই মায়ের পক্ষ নিয়েছে, তাহলে আমি কার পক্ষ নেব? ফারিহা মজা করে বলল, তুমি তোমার বৌমার পক্ষ নাও। রাকিব উজ্জ্বল মুখে বলল, এখন থেকে আমার গুরুত্ব আমার বৌমা ছাড়া বোঝবে না। এই বলে সে আরিহানের ছোট্ট নরম গালে চুমু খেল। শিশুটি একটু নড়েচড়ে হাসির মতো এক অভিব্যক্তি দিল, যেন বুঝিয়ে দিল, তার মা বাবার দুষ্টামি দেখে সে বেশ মজা পাচ্ছে। সন্ধ্যার আবছা আলো জানালা দিয়ে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব, কিন্তু ড্রয়িং রুমের ভেতর যেন উত্তপ্ত আগুন জ্বলছে। জোনাকি, তানজির আর সোহিনী ফ্রেশ হয়ে নিচে নামার সঙ্গে সঙ্গে তাদের চোখ আটকে গেল আতিয়ার দিকে। সে এখনও সোফায় বসে আছে, শান্ত, নির্ভার। সোহিনীর চোখে ক্রোধের ঝলক। আতিয়া এখনও এখানে বসে আছে, যেন এই বাড়ির কোনো সদস্য। তার ধমনীতে যেন আগুন বইতে লাগল। রাগে গোজগোজ করতে করতে এগিয়ে গেল আতিয়ার দিকে। আতিয়া কারো আগমনের আভাস পেয়ে চোখ তুলে তাকাল। সামনে দাঁড়িয়ে আছে সোহিনী, চোখে ঘৃণার তীব্র ছাপ। আতিয়া মিষ্টি হেসে বলল, কেমন আছো? কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই ঝটকা লাগল। সোহিনী এক টানে আতিয়াকে সোফা থেকে উঠিয়ে নিয়ে গেল, তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। সবকিছু এত দ্রুত হল যে আতিয়া কিছু বুঝে উঠতে পারল না। ধাক্কার তীরতায় তার শরীরটা মেঝেতে আছড়ে পড়ল, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যথা দিল, সেটা হল তলপেটের অসহ্য যন্ত্রণা। সেলাইয়ের জায়গাটা এখনও পুরোপুরি শুকায়নি, সেই জায়গায় চাপ পড়তেই আতিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্যথার তীব্রতা এতটাই বেশি যে চোখ বন্ধ করে ফেলল সে, গভীর শ্বাস নিতে লাগল কষ্টে। কিন্তু সোহিনী থেমে নেই। সে এবার আতিয়াকে নিচ থেকে টেনে তুলল, তারপর শক্ত হাতে তার চুলের মুঠি ধরে ফেলল। এই ছোটলোকের বাচ্চা, নিজেকে কি মনে করিস? হোস তো এই বাড়ির কাজের লোক, অথচ সাহস দেখত। সোফায় বসে থাকার স্পর্ধা। আতিয়ার মাথা পেছনে ঝুঁকে গেল ব্যথায়, কিন্তু সে এখনও চুপচাপ। কারণ সে জানে, এরা অতিথি। কিন্তু সোহিনী থামল না, এবার আরও তীব্রভাবে বলল, নিজেকে রাজরানী ভাবছিস? আবরারের বউ হবার স্বপ্ন দেখিস? তোর মতো মেয়ে তো শুধু বড়লোক ছেলেদের রূপ দেখিয়ে ফাঁদে ফেলে। আসলে তোদের চরিত্রই খারাপ, তাই তো এমন করিস। এর থেকে ভালো, কোনো পতিতালয়ে চলে যা, ভালো ভালো কাস্টমার পেয়ে যাবি। এইবার আতিয়া চোখ বন্ধ করল। তার পুরো শরীর শিউরে উঠল ঘৃণায়। এত নোংরা কথা, এত তীব্র অপমান। তবে সে চুপ থাকেনি। সেকেন্ডের মধ্যে সজোরে এক চর বসিয়ে দিল সোহিনীর গালে। পাশের সবাই হতবাক হয়ে গেল। সোহিনী থেমে গেল, কারণ ওকে থামানো হয়েছে। আতিয়ার শক্ত হাতের থাপ্পড়ে ঘরজুড়ে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সোহিনী বিস্ময়ে হাত দিয়ে নিজের গাল চেপে ধরল। চোখে আগুন জ্বলছে, যেন এখনই আতিয়াকে ছিঁড়ে ফেলবে। জোনাকি আর তানজির দৌড়ে গিয়ে তাদের মেয়েকে ধরে ফেলল। সোহিনী, চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারা সোহিনীকে টেনে সোফায় বসিয়ে দিল, কিন্তু তার চোখ আতিয়ার দিক থেকে সরছে না। অন্যদিকে আতিয়া ধীরগতিতে নিজের চুল ঠিক করল। যেন এই মুহূর্তটি তার জন্য কিছুই না, যেন সে কারো অস্তিত্বকেই পাত্তা দিচ্ছে না। কিন্তু সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা একজন পুরো ঘটনা দেখে হাসছে। এক চিলতে তীক্ষ্ণ হাসি ফুটে উঠেছে তার ঠোঁটে। চোখে মুখে রহস্যময়ী অভিব্যক্তি। ঝড় আসছে, আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে যে কে থাকবে, তা হয়তো কেউ এখনও বুঝতে পারেন।